তীরন্দাজ গল্পে যে জায়গার নাম বলা হয়েছে সেই জায়গার নাম ছিল হস্তিনা। এবং এই হস্তিনার যে রাজা ছিল তার নাম ছিল শান্তনু। সেই শান্তনু একটি নদীর পাড়ে যখন ভ্রমণের জন্য গিয়েছিল, তখন সে একটা নারী দেখতে পায়। তো ওই নারীর নাম ছিল সত্যবতী। তো সত্যবতীর বাবার কাছে যখন সে তার বিবাহের প্রস্তাব নিয়ে যায়, তখন তার বাবা শান্তনুকে বলে যে তার দেবব্রতের মতো সোনার চাঁদ ছেলে থাকতে তাদের জন্মগত যে সন্তানগুলো হবে তারা কখনোই সিংহাসন লাভ করতে পারবে না। তাই তার বাবা অর্থাৎ ধীবর বা জেলে এই বিয়ের মধ্যে রাজি ছিল না। পরবর্তীতে এই কথা যখন রাজার ছেলে দেবব্রত শুনে, তখন সে আবার সেই ধীবরের কাছে যায় এবং তার বাবার সম্পর্কে আরো কিছু কথা বলে, এবং সেও বলে যে কখনোই সে সিংহাসন দাবি করবে। পরবর্তীতে দেবব্রতের যে হবু নানা, সে আবারও বলে যে যদি দেবব্রত বিয়ে দাবি না করে, তাহলেও দেবব্রতের যে ছেলে থাকবে সন্তান, তারাও তো সিংহাসন দাবি করতে পারবে। তখন দেবব্রত গিয়ে একটি কঠিন প্রতিজ্ঞা করে যে সে কখনোই বিয়ে করবে না, যার ফলে তার কোনো সন্তানও হবে না। সন্তান না হলে তার কোন সন্তান এসে তার সিংহাসন দাবি করবে? এই কারণে তার নাম দেওয়া হয় ভীষ্ম। মহাভারতের নানা জায়গায় তাকে ভীষ্ম নামে উল্লেখিত করা হয়েছে। পরবর্তীতে শান্তনু এবং সত্যবতীর বিবাহ হয়ে যাওয়ার পর তাদের চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে দুইটি পুত্র হয়। এবং ভীষ্ম রাজ্যে সকল অধিকার ত্যাগ করেও রাজ্যের সমস্ত ভার আনন্দের সহিত বহন করতে থাকে। বিচিত্র বীর্য যখন বড় হয়, তখন তার অম্বালিকা নামে দুই বোনের সাথে তার বিবাহ হয়। কালক্রমে তাদের বিচিত্র বীর্যের দুটি পুত্র হয়, যার নাম ছিল ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র ছিল অন্ধ এবং পাণ্ডু ছিল চতুর। অন্ধ ছিল ধৃতরাষ্ট্র বলে তার পিতার মৃত্যুর পর রাজা হতে পারবেন না, সে আগে থেকে জানিছে। দেশের লোক পাণ্ডুকে সিংহাসনে বসাইল। ইয়াতে ধৃতরাষ্ট্র খুবই দুঃখিত হইলেন এবং পাণ্ডুর বড় ছেলে যুধিষ্ঠির, পাণ্ডুর মোট 5 ছেলে ছিল: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। ধৃতরাষ্ট্রের দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি 100 ছেলে এবং দুঃশলা নামে একটি মেয়ে ছিল। পাণ্ডুরা কুরুবংশের হলেও তাদেরকে পাণ্ডব বলে লোকেরা আখ্যায়িত করত এবং ধৃতরাষ্ট্রদের কৌরব বলে আখ্যায়িত করত। বড় হয়ে গেলে যুধিষ্ঠির হস্তিনার সিংহাসনে বসিবেন, এই দুঃখ দুর্যোধন সহ্য করতে না পেরে হিংসায় তার বুক ফাটিয়া যেতে থাকে। অন্যদিকে পাণ্ডুর যে ছেলেদের সরল মিষ্টি ব্যবহার ছিল, সে আর বেশি দিন থাকে না, কারণ তাদের বাবা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরপরই কৌরব বংশের লোকেরাও পাণ্ডবদের প্রতি খারাপ আচরণ শুরু করে, যার ফলে পাণ্ডুরাও একটু সাবধানে চলিতে থাকে। তখন হিন্দুদের যে শাস্ত্রপাঠের সঙ্গে সঙ্গে বিদ্যা শিক্ষাও শুরুতে আরম্ভ করে রাজকুমারগণ। কৃপাচার্য নামে এক শিক্ষকের কাছে রাজকুমারগণ ধনুর্বিদ্যা অর্থাৎ যুদ্ধের বিভিন্ন বিদ্যাও শিক্ষা করতেন। ভীষ্ম, যে ছিলেন শান্তনুর ছেলে, তিনি তার ভরন্দাজ মুনির পুত্র সুবিখ্যাত দ্রোণাচার্যের ওপর ছেলেদের অস্ত্রশস্ত্রের ভার দিতে চেয়েছিলেন। ঘটনাক্রমে একদিন দ্রোণাচার্য নিজেই হস্তিনা গ্রামে এসে উপস্থিত হয়ে যান। যখন দ্রোণাচার্য গ্রামে আসলো, তখন সে দেখলো কয়েকটা ছেলে একটা লোহার গোলার মতো কিছু একটা নিয়ে খেলাধুলা করছে। তখন সেটা একটা কুয়ার মধ্যে পড়ে যায়। তখন সে তাদের অপমান করে এবং সে সেটা ওঠানোর জন্য তাদের কাছে কিছু চমৎকার দেখায়, যে সেই গোলার পিছনে সে 3টা শর্ট বেঁধে দেয় এবং শর্ট ধরে ধরে টেনে সেটা উপরে নিয়ে আসে পড়ে। এরপরে অক্লাশায়িত সে তুলিয়ে আনে গোলা ওঠানোর পর ব্রাহ্মণ কুয়ার মধ্যে যে নিজের আংটি ফেলিয়া তাহাও ওইরূপ কৌশলের মাধ্যমে উঠাইয়া আনলেন। এরপর দেখিয়া তো সবাই অবাক। এই কথা যখন চারদিকে ছড়ায় পড়ছে, তখনই দ্রোণ বুঝে গেছে যে এটা ব্রাহ্মণের আশ্চর্য দ্রোণাচার্য। তখন এই খবর ভীষ্ম জানার পর ভীষ্ম দ্রোণাচার্যের ওপর তার সন্তানের মতো যারা ছিল তাদেরকে ছেলেদের সেই দ্রোণাচার্যের হাতে উপসর্গ করে দেন এবং তাদেরকে আর কি যুদ্ধবিদ্যা পারদর্শী করার জন্য ধনের উপরে ভার তুলে দেন। এবং দ্রোণাচার্য অনেক খুশি হয়ে তাদের বলেন যে আমি তোমাদিগকে এমন করিয়া যুদ্ধবিদ্যা শিখাইব যে লোকের তাক লাগাইয়া যাইবে, শেষে কিন্তু আমার একটা কাজ করিয়া দিতে হবে। আচার্যের কথা শুনিয়াও সব চুপ করিলেন, কিন্তু অর্জুন বলল যে বলুন কি করতে হবে, আপনার আদেশ কখনো অমান্য করিব না। অর্জুনের কথায় আনন্দ হইয়া দ্রোণ তাহাকে বুকে টানিয়া লইয়া ছেলের মতো আদর করলেন। তারপর চোখের জল মুছিতে মুছিতে বললেন, সেই কথা পরে বলিব। সেই দিন হইতে আচার্য অর্জুনকে ঠিক নিজের ছেলের মতো ভালোবাসিতে লাগিলেন। ঠিক যথারীতি ছেলেদের অস্ত্র শিক্ষা আরম্ভ হলো। রাজকুমারগণ একদম দ্রোণের নিকট শিক্ষা পাইতো এবং একদম ছেলেদের মতোই প্রধান সম্মান করতো। এই
কর্ণকে লোকে অধীরথ সারথীর ছেলে বলিয়া জানিত, কিন্তু বাস্তবিক সে যুধিষ্ঠির সহদেব কুন্তির জ্যেষ্ঠ পুত্র। কর্ণের জন্মের পর কুন্তী তাহাকে পরিত্যাগ করলেন। কুন্তী যে কর্ণের মা এ কথা আর কেউই জানতো না। কর্ণ নিজেও এ কথা অনেক কাল পর্যন্ত জানিতে পারেন নাই। দ্রোণের শিক্ষাগুণে কয়েক মাসের মধ্যে সকলের খুব উন্নতি হলো, যখন সেই পাণ্ডু অর্থাৎ যারা পাণ্ডু বংশে ছিল তারা পাণ্ডবরা অনেক উন্নত এবং অনেক দ্রোণাচার্যের মতো ভালো কিছু শিক্ষা লাভ করে, এবং তারা এখন যে তাদের বিপরীত যে যারা ছিল যে কৌরব তাদের আর কি টক্কর দিতে পারবে। তখন ইয়ারা কৌরবরা এবং কিছু কৌরব বংশের মানুষরা মিলে পাণ্ডবদের অপমান করতো। তখনই এক সময় দ্রোণাচার্য উপস্থিত হন এবং একটা গাছের মধ্যে কিছু পাখি থাকে। তখন সবাইকে বলে যে তোমরা কি দেখতে পাচ্ছ? সবাই বলে উত্তর দিল। অর্জুন সে সঠিক উত্তর দেয় যে সে পাখির গলা দেখতে পাচ্ছে। তখন সে তীর মেলে সেই পাখির গলাটি আলাদা করে দেয়। পরবর্তীতে দ্রোণ তাকে বুকের কাছে ধরিয়া ছেলের মতো আদর করতে থাকে। অন্যদিন আবার দ্রোণ পুনরায় পুকুরের মধ্যে কুমির দেখতে পেলে সেখানে লাফ দেন, এবং তিনি চাইলে যত সময় কুমিরকে মৃত্যুদান করে সে উপরে উঠে এসে পড়তে পারতেন, কিন্তু সে অর্জুনের যে বীরত্ব সেটি দেখার জন্য সে ওখানেই ছিলেন। পরবর্তীতে অর্জুন কুমিরটিকে মারিয়ে ফেলার কারণে দ্রোণাচার্য অর্জুনকে এক বিশেষ ক্ষমতা দেন, যা ছিল একটি তীরের টাইপ। সে তীর দিয়ে সে অনেক কিছুই করতে পারে। এই তীর দিয়ে বান দিলে মাটি পানি হয়ে যেতে পারে, আকাশ থেকে বজ্র মানে সব দুনিয়াবি কথা। পরবর্তীতে রাজ্য সবাইকে এক অসাধারণ খেলা দেখানোর জন্য দ্রোণাচার্য সবাইকে মাঠে নিয়ে আনলেন। সবাই দেখালো, সবাই তাদের ক্ষমতা দেখালো, কিন্তু যখন অর্জুন মাঠে প্রবেশ করলো তখন সে নানা রকম কর্তব্য বিভিন্ন জিনিস দেখালো, যার ফলে সেখানে জনগণ সবাই একদম অর্জুনের ফ্যান হয়ে গেল, একদম অর্জুনের পুরো অর্জুনের ব্যবসা আলাদাই হয়ে গেল। পরবর্তীতে অর্জুনের জয়ধ্বনিতে চারিদিক ভরে উঠলো। এই ছিল তীরন্দাজ গল্পের মূল কথা।